সতীনের বাচ্চা পেটে শুনেই বিষ খেয়ে আত্মহত্যা করল জোনাকি। কিছুক্ষণ আগের ঘটনা। ভোরের স্নিগ্ধ আলো তখন ধীরে ধীরে আঙিনা জুড়ে বিস্তার লাভ করেছে। উঠোনের একপাশে শিউলি ফুল ঝরে পড়ে শুভ্র আস্তরণ বিছিয়ে রেখেছে, অথচ সেই নির্মল সকালটি যেন অশনি সংকেত বয়ে এনেছিল জোনাকির জীবনে। বাড়ির ভিতর আজ অদ্ভুত এক উৎসব মুখর পরিবেশ। শাশুড়ি মুখে প্রশস্ত হাসি নিয়ে একের পর এক আত্মীয় স্বজনকে সংবাদ জানিয়ে বেড়াচ্ছেন, আমার ছোট বৌমা তানিশা মা হতে চলেছে, আমি দাদি হতে যাচ্ছি। খবরটি মুহূর্তেই বাড়ির প্রতিটি কোণে ছড়িয়ে পড়ল। সবাই আনন্দে আত্মহারা, অভিনন্দনের বন্যা বইয়ে দিল। কিন্তু সেই আনন্দ ধ্বনির মাঝেই রান্নাঘরে দাঁড়িয়ে থাকা জোনাকির পৃথিবী যেন নিঃশব্দে ধসে পড়ল। চায়ের কেটলিতে ফুটতে থাকা পানির মতোই তার বুকের ভিতরটাও টকবক করে জ্বলে উঠল। হাতে ধরা কাপটি কেঁপে উঠল, আঙ্গুলগুলো অবশ হয়ে এলো। মনে হলো চারপাশের সমস্ত শব্দ ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। কানে কেবল একটি বাক্যই প্রতিধ্বনিত হতে লাগলো, তানিশা মা হতে চলেছে। জোনাকির শ্বাস ভারী হয়ে এলো, চোখের সামনে ভেসে উঠল আরুষের সেই আশ্বাস ভরা মুখ, আমি তানিশাকে কখনো স্পর্শ করিনি জোনাকি। এই বিয়ে আমার ইচ্ছেতে হয়নি, মা জোর করে বিয়ে দিয়েছে। তাই আমি ওর সাথে এক ঘরে থাকি। কিছুদিন সব সহ্য করো, তারপর সব ঠিক করে ফেলবো। আমি শুধু তোমারই। কতটা নির্ভরতা নিয়ে সে কথাগুলো বিশ্বাস করেছিল। নিজের ভালোবাসার প্রতি অটুট আস্থা রেখেই সমস্ত অপমান, সমস্ত অবহেলা নীরবে সহ্য করেছিল। অথচ আজ একটিমাত্র সংবাদ সেই বিশ্বাসের ভিত্তিটুকু মুহূর্তের মধ্যে গড়িয়ে দিল। এমন সময় ধীর পায়ে রান্নাঘরে প্রবেশ করলো তানিশা। তার ঠোঁটের কোণে বিজয়ের হাসি, চোখে মুখে স্পষ্ট বিদ্রূপের ছাপ। জোনাকির পাশে এসে উনুনে হেলান দিয়ে সে মৃদু হেসে বলল, কি হলো জোনাকি, এত চুপ হয়ে গেলে কেন? জোনাকি কোনো উত্তর দিল না। তার নিস্তব্ধতা যেন আরো উপভোগ করছিল তানিশা। সে আরো এক ধাপ এগিয়ে নিচু স্বরে বলল, আমি তো আগেই বলেছিলাম আরুষ আমাকে স্পর্শ করে, তুমি বিশ্বাস করনি। আজ তো প্রমাণও পেয়ে গেলে, দেখলে তানিশা কখনো মিথ্যে বলে না। প্রতিটি শব্দ যেন ধারালো ছুরির ফলার মতো জোনাকির হৃদয় বিদীর্ণ করতে লাগলো। সে নির্বাক দৃষ্টিতে তানিশার দিকে তাকিয়ে রইল, ঠোঁট কাঁপছিল, অথচ কোনো শব্দ বেরোলো না। বুকের ভিতরে জমে থাকা বিশ্বাসগুলো একে একে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, আর সেই ভাঙনের শব্দ কেবল সে নিজেই শুনতে পাচ্ছে। উনুনের আগুন তখনও জ্বলছিল, কিন্তু সেই আগুনের চেয়েও প্রবল দহন ছড়িয়ে পড়ছিল জোনাকির অন্তরে। তার মনে হচ্ছিল জীবন নামের দীর্ঘ পথ চলার সমস্ত অর্থ, সমস্ত স্বপ্ন, সমস্ত ভালোবাসা যেন এক মুহূর্তেই অর্থহীন হয়ে গেছে। চোখের কোণে নীরবে জমে উঠল অশ্রু, কিন্তু সে কাঁদল না। কিছু কিছু যন্ত্রণা অশ্রুরও ঊর্ধ্বে হয়। তানিশার কথার পিঠে জোনাকি একটিও শব্দ উচ্চারণ করল না। নিথর মুখে রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই পেছন থেকে তানিশার কণ্ঠ ভেসে এলো, এই যে, আমাকে শুভেচ্ছা জানাবেন না। জোনাকির পদক্ষেপ থেমে যায়। তানিশা ঠোঁট বাঁকিয়ে ব্যগ্য করা হাসিতে আবার বলল, যাই হোক, তুমি তো আর কোনোদিন মা হতে পারবে না, অন্তত আমার জন্য একটু দোয়া তো করতে পারো। কথাগুলো বাতাসে মিলিয়ে যেতেই কয়েক মুহূর্তের জন্য চারদিক স্তব্ধ হয়ে গেল। জোনাকি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, কিন্তু তার মুখে যে অভিব্যক্তি ফুটে উঠল তা দেখে তানিশা নিজেই মুহূর্তের জন্য বিচলিত হয়ে পড়ল। সেখানে কান্না ছিল না, ক্রোধ ছিল না, ছিল এক অদ্ভুত শান্ত হাসি, এমন এক হাসি যা গভীরতম ভাঙনের পর মানুষের মুখে ফুটে ওঠে। সেই হাসির মধ্যে ছিল অসীম বেদনা, তীব্র অভিমান এবং এক অজ্ঞেয় শূন্যতার ছায়া। তানিশার বুকের ভিতর অকারণে কেঁপে উঠল, তবে পরমুহূর্তেই সে নিজেকে সামলে নিয়ে আবারও আত্মতৃপ্তির ভান করল। জোনাকি ধীর স্থির পদক্ষেপ তার দিকে এগিয়ে এলো, তারপর শান্ত কণ্ঠে বলল, দোয়া তো অবশ্যই করব। একটু থেমে তার ঠোঁটের হাসিটুকু আরো প্রসারিত হলো, আল্লাহ যেন তোর গর্ভে একটা ফুটফুটে নিষ্পাপ কন্যা সন্তান দান করেন, আর সেই মেয়েটার ভাগ্য যেন হয় ঠিক আমার মতো।
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেন সে ভালোবাসার জন্য ভিক্ষা করে বেড়ায়, বিশ্বাসের বিনিময়ে প্রতারণা পায়, আপন মানুষদের মাঝেও পর হয়ে বেঁচে থাকে। এই দোয়াটুকুই করলাম। অনেক অনেক শুভকামনা রইল আমার একমাত্র প্রিয় সতীন। শেষের দুটি শব্দ প্রিয় সতীন এমনভাবে উচ্চারিত হলো যেন প্রতিটি অক্ষরের সঙ্গে দিনের পর দিন জমে থাকা অপমান, লাঞ্ছনা আর ভগ্ন বিশ্বাসের বিষ মিশে আছে। আর একটি মুহূর্ত সেখানে দাঁড়ালো না জোনাকি। ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে বড় ঘরের দিকে হাঁটতে শুরু করলো। তার চলে যাওয়া পিঠের দিকে তাকিয়ে তানিশার ভিতরে অদ্ভুত এক অস্বস্তির জন্ম নিল। জোনাকির শান্ত হাসিটা যেন তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল। তবুও নিজের অহংকারকে আঁকড়ে ধরে সে উচ্চস্বরে বলে উঠল, আমার সন্তান কেন তোমার মতো ভাগ্য নিয়ে জন্মাবে? তোমার কপালে বাবার ভালোবাসা ছিল না, স্বামীর ভালোবাসাও বেশি দিন জোটেনি। কিন্তু আমার সন্তান সব পাবে, বাবার আদরও পাবে, ভালোবাসাও পাবে। ওর ভাগ্য তোমার মতো হবে না, কখনোই না। জোনাকি স্পষ্ট শুনতে পেল প্রতিটি শব্দ। তবে সে একেবারের জন্যেও পিছন ফিরে তাকালো না। কিছু উত্তর নীরবতাই সবচেয়ে নির্মমভাবে দিয়ে দেয়। নিস্তব্ধ পদক্ষেপে নিজের ঘরের সামনে এসে দাঁড়ালো সে। কাঁপতে থাকা হাতে দরজাটি ভিতর থেকে বন্ধ করে দিল। দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে যেন বাইরের কোলাহল, মানুষের হাসি আর অভিনন্দনের সমস্ত শব্দ তার জীবন থেকে চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে গেল। ছোট্ট ঘরটিতে নেমে এলো এক দম বন্ধ করা নীরবতা। যে নীরবতা কখনো কখনো মানুষের ভিতরে জন্ম নেওয়া সবচেয়ে ভয়ঙ্কর ঝড়েরও পূর্বাভাস হয়ে থাকে। প্রায় 1 ঘন্টা কেটে গেছে। সকলে ব্যস্ততা তখনও থামেনি। তার মাঝেই উচ্চস্বরে শোনা গেল জোনাকির শাশুড়ির কণ্ঠ। এই হতিনের মাইয়া, আমার ছোট পোলার বউ পুয়াতি, আজ থেকে ভারী কোনো কাম ও করব না, সব কাম তুই করবি। আর তুই কিনা নিজের ঘরে গিয়ে এমনভাবে দরজা বন্ধ করে বসে আসস যেন পোয়াতি হইছস তুই। সে একের পর এক দরজায় ধাক্কা দিতে লাগলেন আর ডাকতে লাগলো, জোনাকি, এই জোনাকি, দরজা খোল। কতক্ষণ ধইরা ডাহি, কানে যায় না। কিন্তু ভিতর থেকে কোনো শব্দ এলো না। নীরবতা, এমন এক নিস্তব্ধতা যা ধীরে ধীরে উপস্থিত সবার মনে অজানা আশঙ্কার জন্ম নিতে লাগলো। এদিকে পাশের রুমে থাকা আরুষ মায়ের চিৎকারে বিরক্ত হয়ে ঘর থেকে বেরিয়ে এলো। তারপর কপালে বিরক্তির ভাঁজ ফেলে বলল, মা, সকাল সকাল এত চিৎকার কেন করছো, কি হয়েছে? ওর মা দীর্ঘশ্বাস ফেলে বিরক্তি স্বরে বলল, আমি কি এমনি এমনি চিল্লাই? তোর বড় বউটা দেখ, ছোট বউ পোয়াতি হয়েছে, তাই ভাবছি সব কাম বড় বউটা করুক। কিন্তু সেই যে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করেছে আর খুলতেছে না। কত ডাকাডাকি করলাম, কোনো সাড়া শব্দ নেই। কথাগুলো শুনে আরুষের মুখের রং মুহূর্তে বদলে গেল। হৃদয়ের কোথাও যেন হঠাৎ করে অকারণে এক অশুভ্র আশঙ্কা চেপে বসলো। আরুষ আর এক মুহূর্ত দেরি করলো না, দ্রুত পায়ে ছুটে গিয়ে জোনাকির রুমের সামনে দাঁড়ালো। তারপর উদ্বিগ্ন কণ্ঠে ডাকতে শুরু করলো, জোনাকি, দরজা খোলো, শুনতে পাচ্ছ? কোনো উত্তর নেই। আরুষ আরো জোরে ধাক্কা দিতে দিতে ডাকতে থাকে, জোনাকি, প্লিজ দরজা খোলো। তবু নীরবতা। এবার তার আরো কণ্ঠে উদ্বেগ স্পষ্ট হয়ে উঠল। ধাক্কার শব্দ ক্রমশ উন্মুদ হয়ে উঠতে লাগলো। জোনাকি, একবার কথা বলো। এসব দেখে তানিশা বিড়বিড় করে আওড়ালো, আমার বাচ্চা হবে তাই ওর সহ্য হচ্ছে না, আমি বুঝি, সবই বুঝি। জোনাকির দরজার ওপাশে যেন মৃত্যুসম নিস্তব্ধতা। পরিবারের অন্য সদস্যরাও এসে জড়ো হলো। আরুষের চোখে উৎকণ্ঠা। এক পর্যায়ে আরুষ আর নিজেকে সামলাতে পারল না। সমস্ত শক্তি দিয়ে দরজায় আঘাত করতে প্রচণ্ড শব্দে দরজার কপাট ভেঙে ভিতরের দিকে খুলে গেল। ঘরের ভিতরে প্রবেশ করে সবাই থমকে দাঁড়ালো। মেঝেতে নিশ্চল হয়ে পড়ে আছে জোনাকি। তার পাশেই পড়ে রয়েছে একটি ছোট্ট কাঁচের শিশি এবং ভাঁজ করা একটি চিঠি। এক মুহূর্তের জন্য যেন সময় স্থির হয়ে গেল। আরুষের চোখ বিস্ফারিত হয়ে উঠল। বুকের ভিতর কাঁপন ছড়িয়ে পড়ল এমনভাবে যেন সমস্ত পৃথিবী তার চারপাশে ভেঙে পড়েছে। আরুষ যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। কাঁপতে কাঁপতে সে জোনাকির পাশে হাঁটু গেড়ে বসে পড়ল।
দুই হাতে জোনাকির নিথর শরীরটাকে তুলে নিজের বুকে জড়িয়ে ধরে অস্পষ্ট স্বরে ডাকতে লাগলো, জোনাকি, জোনাকি চোখ খোলো, দয়া করে একবার কথা বলো। তার কণ্ঠ মুহূর্তেই আর্তনাদে ভেঙে পড়ল। বুক ফাটা কান্নায় পুরো ঘর বাড়ি হয়ে উঠল। বাড়ির সবাই ছুটে এলো, প্রতিবেশীরাও খবর পেয়ে একে একে ভিড় জমাতে লাগলো। কিছুক্ষণ আগেও যে বাড়িতে নতুন অতিথি আসার আনন্দে উৎসবের আবহাওয়া ছিল, সেখানে এখন নেমে এসেছে শোকের গভীর ছায়া। শেষ বিদায়ের জন্য যখন জোনাকিকে প্রস্তুত করা হলো, উপস্থিত অনেকেই নির্বাক হয়ে তাকিয়ে রইল। জোনাকির পরনে ছিল লাল টকটকে শাড়ি, দীর্ঘ কালো চুলগুলো খোলা, নিস্তব্ধ হয়ে ছড়িয়েছিল কাঁধের উপর। গায়ের রং শ্যামল হলেও তার মুখমণ্ডলে ছিল এক অপার্থিব মায়া, এমন এক কোমল সৌন্দর্য যা জীবদশায় অনেকেই হয়তো লক্ষ্যই করেনি। আজ নীরবতায় আচ্ছাদনে আবৃত এই মুখটি যেন সবাইকে নির্বাক প্রশ্ন ছুড়ে দিচ্ছিল, একজন মানুষের মনের ভাঙ্গন কি এতটাই অদৃশ্য ছিল যে কেউ তা বুঝতেই পারল না। আরশের চোখ তখন অশ্রুতে ঝাপসা, সে বারবার ভেঙে পড়ছে, যেন নিজের অপরাধ বোধের ভারে বাদ দাঁড়িয়ে থাকাটুকু তার পক্ষে অসম্ভব হয়ে উঠছে। অন্যদিকে তানিশা দাঁড়িয়েছিল কিছুটা দূরে, তার মুখে তেমন কোনো স্পষ্ট অনুতাপের রেখা ফুটে উঠল না, বরং মুখ বয়ে ছিল এক অদ্ভুত নিরাবেগতা, এমন এক অভিব্যক্তি যা উপস্থিত কয়েকজনের দৃষ্টি এড়ালো না। তবে সেই নীরবতার অন্তরালে কি চলছিল তা কেউ নিশ্চিত করে বলতে পারল না। সময়ের নিয়মে জানাজা হলো, শোকাহত স্বজনদের উপস্থিতিতে জোনাকিকে শেষ বিদায় জানানো হলো। ধীরে ধীরে মানুষজন ফিরে যেতে লাগলো, বিকেলের আলো ক্রমে ইসলান হয়ে এলো। কবরস্থানের চারপাশে তখন এক গভীর নিস্তব্ধতা। সবার চলে যাওয়ার পরও আরও সেখান থেকে উঠল না। সে নিঃশব্দে জোনাকির কবরের পাশে বসে রইল, এক হাতে শক্ত করে ধরে আছে সেই ভাঁজ করা চিঠি, যে চিঠিটি জোনাকির রুম থেকে উদ্ধার করা হয়েছিল। চিঠির কাগজটি বহুবার মুঠোয় চেপে ধরার কারণে কুঁচকে গেছে। আরশের আঙুল কাঁপছিল, বুকের ভিতর অনবরত দুকবুক শব্দ হচ্ছিল। অনেকক্ষণ দ্বিধায় থাকার পর সে ধীরে ধীরে চিঠির ভাঁজ খুলল। চিঠি: প্রিয় শখের পুরুষ, জানেন, মানুষ নাকি জীবনের সবচেয়ে বড় ভুলটি তখনই করে যখন সে কাউকে নিজের সমগ্র অস্তিত্ব দিয়ে বিশ্বাস করে। আমিও সেই ভুলটাই করেছিলাম। আপনাকে এতটাই বিশ্বাস করেছিলাম যে আপনার বলা প্রতিটি শব্দ আমার কাছে ধর্মগ্রন্থের অক্ষরের মতো সত্য মনে হতো। আপনি বলেছিলেন আমি তানিশাকে কখনো স্পর্শ করিনি। এই বিয়ে আমার ইচ্ছের বিরুদ্ধে হয়েছে। একটু সময় দাও, সব ঠিক করে দেব। আমি বিশ্বাস করেছিলাম, অন্ধের মতো বিশ্বাস করেছিলাম। আজ যখন শুনলাম আপনার দ্বিতীয় স্ত্রীর গর্ভে আপনার সন্তান বেড়ে উঠেছে, তখন বুঝলাম আমার বিশ্বাসটাই ছিল সবচেয়ে বড় প্রতারণা। না, আমি এই সত্য মেনে নিতে পারিনি। হয়তো অনেকেই বলবে আমি স্বার্থপর, কিন্তু আমি এই ব্যাপারে স্বার্থপরই ছিলাম, কারণ আপনি আমার স্বামী। আপনার ভালোবাসার উপর অন্য কারো অধিকার আমি কোনোদিন মেনে নিতে পারিনি। ছোটবেলা থেকেই তো বাবা শূন্য এক জীবনের সঙ্গে আমার পরিচয়। বাবার স্নেহ কি তা কোনোদিন জানলাম না। মানুষের অবহেলা, অপমান, তুচ্ছ তাচ্ছিল্য আর ভাগ্যের নির্মম আঘাতই ছিল আমার প্রতিদিনের সঙ্গী। তারপর একদিন আমার জীবনে এক চিল সুখ নিয়ে আপনার আগমন হলো। কতই না খুশি হয়েছিলাম। ভেবেছিলাম দীর্ঘ অন্ধকারের শেষে বুঝি এটাই আমার প্রথম সূর্যোদয়। মনে হয়েছিল এতদিনের সমস্ত কান্নার অবসান ঘটবে, জীবনের সমস্ত শূন্যতা আপনার ভালোবাসায় পূর্ণ হয়ে যাবে। অথচ আজ বুঝলাম ভাগ্য আমার সঙ্গে আবারও নিষ্ঠুর রসিকতা করেছে। একটা প্রবাদ আছে না, অভাগা যেদিকে যায় সাগরের পানি নাকি শুকিয়ে যায়। আমি সেই অভাগাদেরই মধ্যেই একজন। আজ নিজেকে বড় অসহায় লাগছিল। শুধু মনে হচ্ছে আমি যেন এক টুকরো খড়কুটো স্রোতের টানে ভেসে চলা এমন এক তুচ্ছ অস্তিত্ব, যার থাকা কিংবা না থাকায় কারো কিছুই আসে যায় না। কি ভীষণ বোকা ছিলাম আমি। আপনার প্রতিটি কথায় চোখ বুজে বিশ্বাস রেখেছিলাম, বিশ্বাস করেছিলাম আপনি কোনোদিনই আমার বিশ্বাস ভাঙবেন না। কিন্তু আজ বুঝলাম কিছু স্বপ্ন কেবল ভেঙে যাওয়ার জন্যই জন্ম নেয়। আমি চলে যাচ্ছি, এবার নিশ্চিন্তে সুখে থাকবেন। আপনার জীবনে জোনাকির নামের এই খড়কুটো আর কোনোদিন ফিরে আসবে না। শুধু একটি আক্ষেপ সঙ্গে করে নিয়ে যাচ্ছি,
জীবনে অল্প কিছু ভালোবাসা পেয়েছিলাম, তাও আবার মিথ্যে। এটি আপনার জীবনে অপ্রয়োজনীয় খড়কুটো। জোনাকি। চিঠির শেষ অক্ষরটুকু পড়া শেষ হতেই আরুষের হাত থেকে কাগজটি নিঃশব্দে মাটিতে ঝরে পড়ল। তার চোখের পানি অবিরাম ঝরতে লাগলো। বুকের ভিতর জমে থাকা অনুশোচনা যেন আর কোনো বাদ মানল না। কাঁপতে কাঁপতে সে জোনাকির সদ্য বাঁধানো কবরে দুই হাত দিয়ে কবরের মাটি আঁকড়ে ধরে ফুঁপিয়ে উঠল। জোনাকি। একটিমাত্র নাম উচ্চারণ করতে তার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। আরুষ কবরের উপর মাথা রেখে শিশুর মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলো, আমি ভুল করেছি, ভীষণ বড় ভুল করেছি। তোমার সঙ্গে মিথ্যে বলেছি। জানি না আমার কি হয়েছিল, কেন আমি তানিশাকে স্পর্শ করেছিলাম, কেন তোমার বিশ্বাসটা ভেঙে দিলাম, কেন তোমাকে ঠকালাম। তার কান্না আরো তীব্র হয়ে উঠল। তুমি আমাকে একবারও ক্ষমা চাওয়ার সুযোগ দিলে না জোনাকি। একবার যদি বলতে, আমি তোমার পায়ে পড়ে ক্ষমা চাইতাম। তুমি চাইলে সারা জীবন তোমার কাছে অপরাধী হয়ে থাকতাম। কিন্তু তুমি তুমি চলে গেলে। সে কবরের মাটি বুকে চেপে ধরে হাহাকার করে উঠল, এত বড় শাস্তি কেন দিলে আমাকে? আমি কিভাবে বাঁচবো তোমাকে ছাড়া? প্রতিটি শ্বাস আমাকে মনে করিয়ে দিবে আমি আমার নিজের হাতে আমার ভালোবাসাকে হারিয়েছি। না, আমার আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। কথাগুলো বলে আরুষ ধীরে ধীরে পকেটে হাত ঢোকালো, সেখান থেকে একটি ছোট্ট কাপের শিশি বের করলো। একবার শেষবারের মতো কবরের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, অপেক্ষা করো জোনাকি, এবার আর তোমাকে একা যেতে দেব না, আমি আসছি। পর মুহূর্তেই শিশিটির সমস্ত বিষ মুখে ঢেলে দিল। কয়েক মুহূর্তের মধ্যেই তার শরীর কাঁপতে শুরু করলো। হাতে থেকে শিশিটি পড়ে গিয়ে মাটিতে গড়িয়ে গেল, ঠোঁটের কোণে ফেনা জমল, শ্বাস ধীরে ধীরে ক্ষীণ হয়ে এলো। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত তার হাত দুটি জোনাকির কবরের মাটি শক্ত করে আঁকড়ে ছিল। মনে হচ্ছিল মৃত্যুর পরও সে সেই হাত আর ছাড়তে চায় না। 18 বছর পর বিকেলের শেষ আলো জানালা ভেদ করে রুমের ভিতর এসে পড়েছে। নিঃশব্দ রুমে বসে তানিশা সেই পুরনো ঘটনাগুলো বলছিল। তার কণ্ঠে আর আগে সেই অহংকার নেই, বরং প্রতিটি শব্দে মিশে আছে অনুতাপের ভার। সামনে বসে মনোযোগ দিয়ে শুনছিল তার মেয়ে রিমলি। সব কথা শেষ হওয়ার পর দীর্ঘক্ষণ নীরবতা নেমে এলো। রিমলি ধীরে ধীরে মাথা নিচু করলো, তারপর এক গম্ভীর দীর্ঘশ্বাস ফেলে শান্ত স্বরে বলল, তাহলে বড় মায়ের সেই কথাগুলোই কি সত্যি হয়ে গেল মা? তানিশা বিস্মিত দৃষ্টিতে তাকালো। রিমলির চোখে তখন অশ্রু চিকচিক করছে। সে মৃদু কাঁপা কণ্ঠে বলল, আমি তো বাবাকে কখনো দেখিনি, জন্মের আগেই তাকে হারিয়েছি। তারপর নিজের সংসারেও টিকিয়ে রাখতে পারলাম না, স্বামীর ঘরও হলো না। বলো তো মা, বড় মায়ের সেই অভিশাপের কারণে কি আমার জীবন এমন হয়ে গেল? প্রশ্নটি শুনে তানিশার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। তার ঠোঁট কাঁপলো, কিন্তু কোনো শব্দ বের হলো না। চোখ বেয়ে নিঃশব্দে অশ্রু গড়িয়ে পড়ল। এই প্রশ্নের উত্তর তার জানা নেই। জীবনের সব দুঃখকে অভিশাপ দিয়ে ব্যাখ্যা করা যায় না, আবার সব ঘটনাকেও নিছক কাকতালীয় বলে উড়িয়ে দেওয়াও সহজ নয়। হয়তো এটি ছিল কেবল ভাগ্যের নির্মম পরিহাস, হয়তো মানুষের কিছু সিদ্ধান্তের দীর্ঘ ছায়া পরবর্তী প্রজন্মের জীবনেও এসে পড়ে, অথবা হয়তো এসবের কোনোটিই নয়। তানিশা উত্তর দিল না, কারণ পৃথিবীতে এমন কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর খুঁজতে গিয়ে মানুষ আরো বেশি হারিয়ে যায়। আর কিছু প্রশ্ন উত্তরহীন থাকাই হয়তো সবচেয়ে মঙ্গল। গল্প খড়কুটো কলমে তাসনিম তালুকদার বুসরা। সমাপ্তি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, সম্পূর্ণ গল্পটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ডস, যদি গল্পটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।